সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে? এরকম একটা ন্যাক্কারজনক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। বর্তমান সরকার গণ অভ্যুত্থানের সরকার হিসেবে দাবি করলেও তারা বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্টের রায় আপিল নিষ্পত্তি হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত তারা আমাদের যে এই জনগণের যে দাবি সেটার প্রতি কোনো ধরনের তারা তোয়াক্কা করছে না, কোনো ধরনের তারা ভ্রুক্ষেপ করছে না, তারা আমাদেরকে মানুষ বলে মানুষ মনে করছে না। এই যে এতদিন যাবৎ ঈদের আগে প্রায় 18 থেকে 20 দিন এবং ঈদের ছুটির পরে আমরা আজকে ধারাবাহিক চতুর্থ দিনে আমরা এই আন্দোলনে রয়েছি। এই পুরো সময়টা জুড়ে ঝড় বৃষ্টি রোদ সকল কিছু উপেক্ষা করে জনগণ তাদের নিজস্ব দৈনন্দিন কাজকর্ম ফেলে রেখে এসে তারা তাদের যে ভোটের অধিকার তারা প্রয়োগ করেছিল সেটার যে একটা যৌক্তিক পরিণতিতে পৌঁছানোর জন্য তারা যে নিরলসভাবে পরিশ্রম করে চলেছে এবং এখানে ঘন্টার পর ঘন্টা তারা সময় ব্যয় করে তারা যে তাদের দাবিটি জানিয়ে এসেছে। আমরা লক্ষ্য করতে পারছি এই বর্তমান সরকার তারা বাংলাদেশের সমস্ত কিছু সবার দাবি তাদের কানে পৌঁছায়, কিন্তু আমাদের ঢাকা দক্ষিণ সিটিবাসীর দাবি কেন জানি তাদের কানে পৌঁছায় না। এই ব্যাপারে তারা দেখেও দেখছে না, শুনেও শুনছে না। আমরা বলতে চাই প্লিজ আমরা বলতে চাই এই ধরনের নব্য স্বৈরাচারী মনোভাব যে এই বর্তমান সরকার দেখিয়েছে এটা আসলে আমাদের সবাইকে হতবাক করেছে। আমরা বিস্ময়ের সাথে তাকিয়ে দেখলাম যে এতদিন যাবত আমরা আন্দোলন করে চলেছি, বর্তমান সরকারের পক্ষ থেকে তাদেরকে সেই যে প্রথম দিন যখন আমরা আন্দোলন শুরু করলাম স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখানে অফিস করতো, তারা এখান থেকে চলে গেল। তারপরে থেকে কোনো ধরনের যোগাযোগ তার পূর্বে অথবা আজ পর্যন্ত আমাদের সাথে করা হয় নাই, কোনো ধরনের আমাদের সাথে কমিউনিকেশন করা হয় নাই। আমাদের দাবিটা একবারও তারা মনে করে নাই শুনে দেখার প্রয়োজন রয়েছে কিনা। উপরন্তু পুরা সময়টাতে আমাদের এই যে আমাদের দাবি, আমাদের যে এই আন্দোলন এবং আমরা যে বাংলাদেশের সর্বোচ্চ আদালতের মাধ্যমে সকল আইনি প্রক্রিয়া সকল আইনি লড়াই আমরা জনগণের রায় যেটা আমরা পেয়েছিলাম সেটি আমরা জিতে এসেছি। তারপরেও আমরা দেখেছি যে ক্রমাগত এই বর্তমান সরকারের পক্ষ থেকে তারা ষড়যন্ত্র করে চলেছে প্রতিনিয়ত, কিভাবে আমাদের এই আন্দোলনকে দমানো যায়, কিভাবে আমাদের এই আন্দোলনকে বিতর্কিত করা যায়, কিভাবে জনগণের সামনে ভুলভাবে আমাদের কার্যক্রমকে উপস্থাপন করে আমাদেরকে কোনোভাবে দমানো যায় কিনা, মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা যায় কিনা সেই চেষ্টা তারা লিপ্ত হয়েছে। এবং অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়েছে যে আমাদের মিডিয়ার ভাইরা আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন, ভুলভাবে উপস্থাপন করে জনগণের মাঝে একটা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করেছে। এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাবজুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। ভুলভাবে উপস্থাপন করে জনগণের মাঝে একটা মিথ্যা তথ্য দেওয়ার চেষ্টা করেছে। এবং বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা সেও ক্রমাগত মিথ্যাচার করেছে আমাদের এই আন্দোলন নিয়ে। সে বারে বারে বলেছে এখানে আইনি জটিলতা রয়েছে, এখানে সাবজুডিস ম্যাটার রয়েছে এবং অন্যান্য কথা বলেছে। অথচ বাংলাদেশের সর্বোচ্চ আদালত মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আপিল বিভাগ থেকে এই জিনিসটা বহু আগে নিষ্পত্তি হয়ে গিয়েছে। তারপরেও যদি সে বলে যে এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে আমি বলবো যে এই ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখে না। একটা আন্দোলন যখন হয়, আন্দোলন মানেই হলো সেখানে সমস্ত কিছু বন্ধ করে দাবি দেওয়ার জন্য অবস্থান করা। আন্দোলনকারীরাই সেই কাজটি করে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়। এটাই হলো গিয়ে আন্দোলনের ডেফিনিশন। কিন্তু আপনারা লক্ষ্য করবেন আমরা যেদিন থেকে আন্দোলন শুরু করেছি
আমরা 1 সেকেন্ডের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো একটি জরুরি সেবা 1 সেকেন্ডের জন্য বন্ধ করা হয় নাই। উপরন্তু আমরাই নিশ্চিত করেছি যাতে এই সেবাগুলা চালু থাকে, এই সেবাগুলা যাতে জনগণের দুর্ভোগের সৃষ্টি না হয়। এর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা, টিকাদান কর্মসূচি সহ যে আঞ্চলিক কার্যালয়গুলোতে যে ধরনের জরুরি সেবা দেওয়া হয়ে থাকে, নাগরিক সনদ, সকল কিছু কিন্তু আমরাই বলে রেখেছি যে সব এটা যাতে জনগণ যাতে এই সেবাটি পেয়ে থাকে। এরপরে যখন আমরা আমাদের আন্দোলন নিয়ে রাজপথে অবস্থান করলাম, তখনও কিন্তু আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছিল যে এই সরকার এই বিষয়টি সুরাহা করবে, এবং এই ধরনের একটা আশ্বাস দিয়ে আমাদের সাথে প্রতারণা করে, আপনাদের সাথে যারা আন্দোলন করেছেন দীর্ঘদিন যাবত আপনাদের সাথে প্রতারণা করে। আমরা তখন বলি যে ঠিক আছে, আমরা জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রাজপথ ছেড়ে দিয়ে চলে আসি, এবং আমরা আশা করেছিলাম যে সরকার হয়তো একটা যৌক্তিক সমাধানের দিকে এই আন্দোলনটাকে নিয়ে যাবে এবং এটার একটা যৌক্তিক পরিণতি তারা ঘটাবে। কিন্তু আমরা দেখেছি যে তারা আসলে মিথ্যা কথা বলে আমাদের এই আন্দোলনটাকে রাজপথ থেকে সরিয়ে আনার জন্য তখন এই কাজটি করেছে, কিন্তু পরবর্তীতে তারা কোনো ধরনের পদক্ষেপ নেয়নি। এরপরে ঈদের পরে যখন আমরা আন্দোলনটা আবার পুনরায় শুরু করলাম, আপনারা জানেন যে তার আগে লন্ডনে একটা ঐতিহাসিক বৈঠক হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আগামী দিনে রাষ্ট্রনায়ক ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের সাথে একটি বৈঠক করে আসে। এবং সেই বৈঠকের পরে আমরা ভেবেছিলাম যে এই সরকারের পক্ষ থেকে কোনো না কোনো পক্ষ থেকে এই নগর ভবনের যে আইনি জটিলতাটা তৈরি হয়েছে, কারণ আইনি জটিলতা কেন বলছি, বর্তমানে নির্বাচন কমিশনের যে গ্যাজেট প্রকাশ হয়েছে, এরপরে সর্বোচ্চ আদালত থেকে যে রায় নিষ্পত্তি করা হয়েছে, রিট নিষ্পত্তি করা হয়েছে, এরপরে নগর ভবনে কোনো প্রশাসক আইনত বসতে পারে না। এটা আমারও কথা, এটা আইনজীবীদেরও কথা, এটা জনগণেরও দাবি। কিন্তু আমরা দেখলাম এই যে এতগুলা মানুষ দীর্ঘদিন যাবত আন্দোলন সংগ্রাম করে চলেছি, সরকার কোনো ভ্রুক্ষেপ করছে না, তারা দেখেও না দেখার ভান করছে। উপরন্তু গত 2-3 দিন যাবত তারা আমাদের এই আন্দোলনকে ভণ্ডুল করার জন্য নানাবিধ ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। এর মধ্যে গত পরশুদিন সন্ধ্যায় আপনাদেরকে বলতে চাই যে বর্তমান যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছে আসিফ মাহমুদ, সে সরাসরি ফোন করে আমাদের নগর ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছিল যে বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে গাড়িগুলোকে ব্যবহার করা হয় সেই গাড়িগুলোতে যাতে জ্বালানি বন্ধ করে দেওয়া হয়। এবং তার উদ্দেশ্য ছিল যদি বর্জ্য ব্যবস্থাপনা বা বর্জ্য কার্যক্রম সেটাকে বন্ধ করা যায় বা সেটাকে স্থবির করা যায়, সেই দায়টা আমাদের উপরে পরদিন চাপাবে এবং মিথ্যা প্রচারণা মিডিয়ার মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে আমাদের এই আন্দোলনটাকে ক্ষতিগ্রস্ত করবে, আমাদের মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করবে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র আমরা সফল হতে দেই নাই। আমি খালি এই সরকার এবং উপদেষ্টার উদ্দেশ্যে বলতে চাই, এই জ্বালানি কি আপনাদের বাবার টাকায় কেনা হচ্ছে নাকি? জনগণের ট্যাক্সের টাকায় কেনা এই জ্বালানি বন্ধ করার আপনারা কে? আপনাদের সেই কোনো অধিকার নাই, আপনাদের কোনো জনগণেরও ম্যান্ডেট নাই, আপনারা জীবনে একটা ভোটও কোনোদিনও পান নাই। অতএব আপনাদেরকে একটা বিশেষ পরিস্থিতিতে ছাত্র জনতা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মাধ্যমে বসানো হয়েছিল যে আপনারা দ্রুততম সময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করে জনপ্রতিনিধি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা প্রস্থান করবেন। কিন্তু আমরা ক্রমাগত দেখতে পাচ্ছি এই সরকারের বিভিন্ন উপদেষ্টারা, বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ব্যাপক দুর্নীতি, ব্যাপক লুটপাটে জড়িয়ে পড়েছে। আর হাসিনার আমলে 15 বছরে পিয়ন কামাইছে 400, আর এখন 9 মাসে কামাইছে 350। এই হলো গিয়া এদের দুর্নীতির মাত্রা। আপনারা জানেন যে এই স্থানীয় সরকার সচিবালয়ে একটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এই উপদেষ্টা নগর ভবনে তারা অফিস করছিল। তারা যখন এখানে অফিস করতে শুরু করে তখন এখানকার যে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং অন্যান্য বিষয়গুলোতে এখানে তারা
ব্যাপক লুটপাট সাধন করে এবং জনগণের ট্যাক্সের টাকা তারা এখানে চুরি করে তারা তাদের যে পোষ্য ব্যক্তিরা রয়েছেন তাদের মাধ্যমে সেগুলাকে লুটপাট করে তারা আর্থিকভাবে লাভবান হয়ে তারা ভালো লেগেছিল, মজা পেয়ে গিয়েছিল, যার কারণে পরবর্তীতে আমাদের আন্দোলন শুরু করার পরের দিন যখন লেজ গুটায় আসিফ পালায় গেল তখন তার ভিতরে একটা হিংসা, একটা প্রতিশোধের আগুন কাজ করছে যে এখান থেকে যে তাকে বের করে দেয়া সে ঢাকা শহরের জনগণ সেটার বিরুদ্ধে সে প্রতিশোধ নেবে। তো যেটা বলছিলাম যে আমাদের এই আন্দোলনকে একটা আন্দোলনকারীরাই কিন্তু সেই জায়গার কার্যক্রম বন্ধ করে রাখে, অথচ আপনারা লক্ষ্য করবেন শুরুর থেকে আমরাই চেয়েছি সকল সেবা যাতে চলমান থাকে, কোনো ধরনের বিঘ্ন না ঘটে। এবং ঈদের পরে যখন আমরা পুনরায় শুরু করলাম আমরা কিন্তু তখন সিদ্ধান্তই নিয়েছি এবং আপনাদেরকেও বলেছি আপনারা এটি প্রচার করবেন যে আমরা যাতে দৈনন্দিন যে সেবা স্পষ্টভাবে বলা হয়েছে সেগুলোকে পুনরায় চালু করে দেয়া হবে, আমাদের আন্দোলন চলমান থাকুক, এটার পরিণতি যাই হোক, নগরবাসীর দুর্ভোগ যাতে আর এটা বৃদ্ধি না পায় সেটার জন্য আমরা পদক্ষেপ নিব। কিন্তু আমরা পরশুদিন গতকালকে বিভিন্ন ওয়ার্ড সচিবদের সাথে একটা মত বিনিময় সভা আমরা করেছি এবং আমরা তাদেরকে নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি ওয়ার্ডে যাতে তারা জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ, নাগরিক সনদ এবং ওয়ারিশন সার্টিফিকেট এই আবেদনগুলো তারা জমা নিয়ে তারা আঞ্চলিক কর্মকর্তাদের মাধ্যমে সেটা দ্রুততম সময়ে তারা নিষ্পত্তি করে যাতে জনগণের কাছে সার্টিফিকেটটা দিয়ে দেয়। কিন্তু গতকাল আমরা জানতে পেরেছি এই স্থানীয় সরকার উপদেষ্টা এবং এই স্থানীয় সরকার সচিব তারা আঞ্চলিক কর্মকর্তাদেরকে নির্দেশ দিয়েছে তারা যাতে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, নাগরিক সনদ এখানে যাতে সই না করে। এরকম একটা ন্যাক্কারজনক ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে, যেখানে আমরাই সেবা চালু করতে চাচ্ছি তারা সেখান থেকে বসে ফোন করে বলছে যে এগুলোতে যদি সই না করা হয় তাহলে কি হবে, জনগণের যদি একটু দুর্ভোগ হয় তখন সেটা তারা সরাসরি আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করবে। তাই আজকে ওপেন ফিল্ডে আমি আমাদের যারা মিডিয়ার ভাইরা রয়েছে তাদের সামনেই বলতে চাই আপনারা এটা দয়া করে দেশবাসীকে জানাবেন, আমরাই নিশ্চিত করছি যাতে জনগণের সকল সেবা কার্যক্রম অব্যাহত থাকে, এটাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, আর এখানে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে কিভাবে এই সেবাগুলোকে বিঘ্ন ঘটিয়ে আমাদের উপর দায় চাপানো যায়। গতকালকে একটা রাতের বেলা হঠাৎ করে দেখলাম বিবিসিতে একটা সংবাদ প্রকাশ হয়েছে, এই আসিফ মাহমুদ বলছে যে কি জানি বলছে ফৌজদারি, যদি ফৌজদারি অপরাধ করে থাকি তাহলে কেন আপনারা তো সরকারে, কেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা যে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন না, কেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিচ্ছেন না আমাকে গ্রেফতার করে নিয়ে যান? আমরা এসব ভয় পাই না। খুনি হাসিনার বিরুদ্ধে 17 বছর আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, জেল খেটেছি, গুম হয়েছি, আমরা যত ধরনের জুলুম নির্যাতন আছে সবকিছু সহ্য করে আমরা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছি। অতএব আপনাদের মতো শিশু উপদেষ্টা এসে যদি এখন আমাদের সাথে কথা বলতে চায়, আপনাদের সাথে কথা বলাটাও আমি মনে করি যে আমাদের জন্য অবমাননা করে। আজকে এই যা কিছু হচ্ছে সকল কিছুর জন্য এই বর্তমান সরকারকেই দায়ী করতে হবে এবং এই সরকার এই ধরনের লোকজনদেরকে দিয়ে কথা বলাচ্ছে, তারা আমাদেরকে হেয় প্রতিপন্ন খাটো করার চেষ্টা করছে। একটা নতুন খবর আজকে প্রকাশ পেয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনে বদলির জন্য 20 কোটি টাকা নিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ, এই সংবাদটি প্রচার হয়েছে। আমরা বলতে চাই এই যে এই খবরটি যেটা দেখলাম আমি আসার সময় দেখেছি, এটা যদি সত্য হয়ে থাকে এর বাইরেও আরো অনেকগুলা অভিযোগ এই উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে এসেছে। আমি গতকালকে আহ্বান জানিয়েছি, আজকে আহ্বান জানাচ্ছি, দুর্নীতি দমন কমিশন যাতে নগর ভবন সহ স্থানীয় সরকার মন্ত্রণালয় সহ সকল জায়গায় যেখানে এরা অফিস করেছে সেখানে যে এগুলা যাতে সুষ্ঠু সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়। আর যদি এটা নিতে ব্যর্থ হয় তাহলে বলতে হবে এই পুরা সরকারই তাকে পৃষ্ঠপোষকতা করছে, পুরা সরকারের উপরে দায়বদ্ধ।